আলো আর কথা বাড়ায় না, চুপচাপ তিথির সাথে গিয়ে ডাইনিংয়ে বসে পড়ল। তারপর নিজ হাতেই মেয়েটার প্লেটে খাবার বেড়ে দিল। ততক্ষণে সোভান খান, তাহমিনা খানও হাজির। রাতে ঘুমাওনি? নিজের চেহারার কি হাল করেছো? আর কদিন পর তোমার বিয়ে, সেদিকে কোনো খেয়াল আছে? মায়ের কথা শুনে তিথি মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না আম্মু, আমার আরো সময়ের প্রয়োজন। ব্যাস, তাহমিনা খাওয়ানের খাওয়া থেমে গেল এবং মুহূর্তেই ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা ছেয়ে যায়। আলো পানি দিয়ে কোনো মতে মুখের ভাত গিলে খেলো। তারপর আর চোখে শাশুড়ি মায়ের থমথমে মুখের দিকে তাকালো। তোমার বয়সী মেয়েরা বিয়ে করে 1-2 বাচ্চার মা হয়ে গেছে, আর তুমি চাও আরও সময়। তিথির তখন বলতে ইচ্ছে করলো, আমিও বিয়ে করতে চাই আম্মু, কিন্তু আমার ভালোবাসার মানুষটিকে, এছাড়া আর অন্য কাউকে নয়। তবে মুখে বলল, আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। ঠিক আছে, যতদিন ইচ্ছে ততদিন সময় নাও, কিন্তু তোমার ও অনিমেষের এঙ্গেজমেন্ট হবে, আর সেটা আগামী সপ্তাহে। তিথি অসহায় চোখে ভাবি ও দাদাজানের দিকে তাকায়। আলো কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কারণ সে জানে যদি এখন কিছু বলে তাহলে সব ঝড় তার উপর দিয়েই যাবে। তবুও সে চুপ থাকতে পারছে না, আর চোখে দাদাজানের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি তো কিছু একটা বলো দাদাজান। বিয়েটা এখানেই ভেঙে দাও। নাতবইয়ের কথা শুনে সোভান খানের কপালে 4টে ভাঁজ পড়ল। তিনি ধীর কণ্ঠে শুধালেন, হঠাৎ বিয়ে ভাঙব কেন? আর শাহ পরিবার তো যথেষ্ট ভালো, ওখানে তিথি সুখেই থাকবে। কিন্তু মেয়েটা তো চায় না বিয়ে করতে। সবাই কি তোমার মতো বিয়ে করব? বিয়ে কবর বলে লাফালাফি করবে, আর ইচ্ছে হলেই পরীক্ষায় ফেল করবে। আলোর মুখ কালো হয়ে গেল। ফিসফিস করে বলল, আমি যদি এমন না করতাম তাহলে আমাকে নাতবউ হিসেবে কিভাবে পেতে? সোভান খান ভাবুক হয়ে বললেন, তাও ঠিক। এখন তাড়াতাড়ি বিয়ে ভাঙার ব্যবস্থা করো, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে গো দাদাজান। কোনো সমস্যা? তোমার নাতনি অন্য একজনকে ভালোবাসে, আর তাকেই বিয়ে করতে চায়। অপ্রত্যাশিত কিছু বাক্য শুনে মুহূর্তে বিষম খেলেন সোভান খান। আলো তড়িঘড়ি করে পানির গ্লাস এগিয়ে দিল। সোভান খান এক নিঃশ্বাসে পানি খেয়ে নাতবইয়ের দিকে বড় বড় চোখে তাকান। আলো মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করলো। এখন কি হবে কে জানে। সোভান খান কিছুক্ষণ থম মেরে বসে থেকে ছোট বৌমার উদ্দেশ্যে বললেন, এত তাড়াহুড়ো করছো কেন? মেয়েটা যখন চাচ্ছে না বিয়ে করতে, তখন জোর করবে না, ওর মতো ওকে থাকতে দাও। আর আজকাল মেয়ের পছন্দ অপছন্দ বলেও কিছু আছে। তুমি কি একবারও জিজ্ঞেস করেছো মেয়েটা কাউকে পছন্দ করে কিনা? কথাগুলো শুনে আলো মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক বাবা, দাদাজান অন্তত তাদের পাশে রয়েছে। এখন এ বাড়ির বড় ঘাটতারাকে নিজেদের দলে নিয়ে আসার পালা, তাহলেই কাজ হয়ে যাবে। তার মতো তিথিও মনে মনে বেশ স্বস্তি পেল। অবশেষে কেউ তো তাকে বুঝতে পারল, আর এটাই তার কাছে অনেক। আমার মেয়ের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে বাবা। ও কখনো এমন কাজ করবে না যেখানে আমার মাথা হেট হবে। আর পছন্দের কথা যদি বলেন, তাহলে ওর জন্য অনিমেষ একদম পারফেক্ট। ছেলেটা সব দিক থেকে আমাদের বাড়ির একমাত্র জামাই হওয়ার যোগ্যতা রাখে। আর আমি তো এখনই বিয়ে দিতে চাচ্ছি না, শুধু এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাচ্ছি। এতে সমস্যা কোথায়? আপনার বড় নাতেও এই বিয়েতে মত আছে, কারণ সে ব্যক্তিগতভাবে অনিমেষকে চেনে। তারা দুজন অস্ট্রেলিয়ায় একই ভার্সিটিতে পড়াশোনা করছে, শুধু সিনিয়র আর ও জুনিয়র ছিল। তাহমিনা খানের কথা শুনে সোভান খান আর কি বলবেন ভেবে পেলেন না। আগে বড় নাতিকে বলতে হবে, নয়তো কিছু করা যাবে না। অন্যদিকে আলো মিনমিন করে বলল, লোকটার বয়স বেশি না? তাহমিনা খান বিরক্তিতে বললেন, কোথায় বেশি দেখলেন? মাত্র তো 19 বছর। আর তোমার স্বামীর থেকে 2 বছরের জুনিয়র, সেখানে বয়স বেশি দেখলে কোথায়? আলো কিছু না বলে চুপ থাকলো। তিথি সজোরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি এই বিয়ে করব না আম্মু, আর না এঙ্গেজমেন্ট করব। আমি কাল সকালেই ফিরে যাচ্ছি চট্টগ্রামে। একথা বলে খাবার না খেয়েই চলে গেল তিথি। আর তাহমিনা খান রাগান্বিত চেহারায় মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে বললেন, আজ অফিসে একজনের সাথে রাতের বেশ ঝামেলা হয়েছে। সে মূলত লাঞ্চের জন্য ক্যান্টিনে এসেছিল। লাঞ্চ শেষে কফি খেতে খেতে ফোন দেখছিল আর সামনে হাঁটছিল।
তখনই অসাবধানতার কারণে একটা টেবিলের সাথে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে তার হাতের কফি গিয়ে পড়ে একটা ফাইলের উপর। সেখানে একজন রমণী বসে থেকে নিজের কাজ করছিল। সকাল থেকে একটানা কাজ করে মাত্র ফাইলটা চেক করছিল, কারণ একটু পরই বসকে জমা দিতে হবে, নয়তো কথা শুনতে হবে। কিন্তু তার হলো কই, এক মুহূর্তেই তার সব কষ্ট বিফলে চলে গেল। রাত সরি বলেছিল মেয়েটাকে, কিন্তু মেয়েটার রাগে দুঃখে কষ্টে জানাই তাই বলে সবার সামনে অপমান করে তাকে। সবটা সময় ধরে রাত শুধু রাগ ক্ষোভে ফুঁসে গিয়েছে। অফিস হওয়ার জন্য সে বেশি কিছু বলতে পারেনি মেয়েটাকে, শুধু মুখ বুজে চুপচাপ শুয়ে গেছে। কি হয়েছে ইস্যু? কোনো সমস্যা? বান্ধবীর কথা শুনে ইস্যু কান্না আটকিয়ে বলল। আজ মনে হয় এই অফিসের লাস্ট দিন আমার। পাপিয়া চমকে উঠল, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। আবার কি করেছিস তুই? ইস্যু দুপুরের ঘটনা সবটা খুলে বলল। সবকিছু শুনে নিজের কপাল চেপে ধরে পাপিয়া অস্ফুট স্বরে বলল। স্যার তোকে শেষবারের মতো একটা সুযোগ দিয়েছিল, অথচ এটাও গেল। এখন কি হবে উপরওয়ালাই জানে। ইস্যু আড়ালে চোখের পানি মুছে নিল। অনেক কষ্টে এই জবটা পেয়েছিল সে। পারিবারিক সমস্যার জন্য মাস্টার্স করতে পারেনি, শুধু গ্র্যাজুয়েশন কোনো মতে শেষ করেছে। পরিবারে বড় মেয়ে হওয়ায় সব দায়িত্ব তার কাঁধে। বাবাবিহীন সংসার তাকেই সামলাতে হয়। আগে টিউশনি করিয়ে সংসার ও নিজের লেখাপড়া চালিয়েছে, আর এখন এই জবটা পেয়েছে, কিন্তু এটাও হারানোর পথে। মিস ইশিতা, আপনাকে স্যার ডাকছেন। অফিসের ম্যানেজার এসে ইস্যুর উদ্দেশ্যে বাক্যটি বলে। মেয়েটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। তখনই রাত এসে একটা ফাইল দিয়ে বলল। নিন আপনার ফাইল। ঈশিতা চমকে উঠল, তড়িঘড়ি করে ফাইল নিয়ে চেক করে দেখলো সব কাজ কমপ্লিট করা আছে। এমনকি তার করা কাজের থেকেও এটা কয়েক গুণ নিখুঁত। ঈশিতা অবিশ্বাস্য কণ্ঠে শুধালো। এটা আপনি করেছেন? নো, আপনার বয়ফ্রেন্ড এসে করে দিয়ে গেছে। একথা বলে রাত হনহনিয়ে চলে যায়। মেয়েটা সামান্য ধন্যবাদটুকু দিতে পারলো না। তবে সেসব না ভেবে জলদি বসের কেবিনে চলে গেল। আলো নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে রুমে এসে টি টেবিলের উপর রাখলো এবং খেয়াল করলো মানুষটা গোসল নিয়ে বেরিয়েছে। আধার তোয়ালে সোফার উপর রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। তখন অনুভব করে একজোড়া কোমল হাত তাকে জড়িয়ে ধরেছে। আধার ঠোঁট কামড়ে হেসে হাতের উপর হাত রেখে বলল। আজ সূর্য কোন দিকে উঠেছে? আলো কোনো জবাব দিল না। সে আগের মতোই পেছন থেকে স্বামীকে জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে আছে। একসময় জিজ্ঞেস করল, ভালোবাসায় বিশ্বাস করেন? আধার বিছানায় বসে আলোকে নিজের এক রানের ওপর বসিয়ে নিয়ে শান্ত গলায় বলল। আগে যদি এই প্রশ্নটা করতে তাহলে উত্তর আমার না হতো। আর এখন? এখন হ্যাঁ, আমি বিশ্বাস করি ভালোবাসায়। আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল। সে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে গালে টুপ করে চুমু খেল। আধার সরু চোখে তাকিয়ে সন্ধিয়ান কণ্ঠে শুধালো। তোমার মতলব আমার ঠিক লাগছে না। কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ। আলো মুস্কি হেসে মানুষটার গালে হাত রেখে জানতে চাইল, ভালোবাসেন আমায়? আধার ঝুঁকে এসে ঠোঁটের শক্ত চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল। একটুও না। আলো নিঃশব্দে হেসে কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমি যদি আপনার কাছে কিছু চাই তাহলে দেবেন? কথা শুনে আধারের মনটা খচখচ করল। সে গম্ভীর কণ্ঠে বলল, আমার থেকে কখনোই মুক্তি পাবে না। আমার মুক্তি চাই না, আমি সারা জীবন আপনার কাছে থাকতে চাই। আধার মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে তো এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিল। বলো কি চাই তোমার? আমার সাধ্য থাকলে অবশ্যই এনে দেব। আলো একটু সময় নিয়ে বলে উঠল, তিথির বিয়েটা ভেঙে দিন। ও অন্য একজনকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অপ্রত্যাশিত বাক্য মুহূর্তেই ব্যক্তিকে থমকাতে, চমকাতে ও স্তব্ধ করতে বাধ্য করে। ঠিক তেমনই আজ আলোর মুখে ছোট বোনের ব্যাপারে এমন কথা শুনে আধার কয়েক মিনিটের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। মেয়েটার কোমর আঁকড়ে ধরা হাত দুটো ঢিলে হয়ে গেল। আলো নিজের ব্যালেন্স ঠিক রাখার জন্য মানুষটার টি শার্টের গলা খামচে ধরল। খেয়াল করলো লোকটা চল শক্ত হয়ে উঠেছে, সাথে দু চোখের সাদা অংশ লালচে ধারণ করেছে। আলোর হঠাৎই বুকটা ধক করে উঠল। তাহলে কি সে ভুল জায়গায় কথাগুলো বলল? কিন্তু একটু আগেই তো তিনি বললেন যে উনি ভালোবাসায় বিশ্বাস করেন। তাহলে এখন এমন অস্বাভাবিক রিয়াকশন কেন? আলোর ভাবনার মাঝে আধার তাকে বিছানায় রেখে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আলো হতবাগের মতো কয়েক সেকেন্ড বসে থেকে মুহূর্তেই দৌড়ে বাইরে যায়। এই তিথি, দরজা খোলো। আধার বোনের রুমের সামনে দাঁড়িয়ে থেকে দরজায় নক করছে।
কিন্তু ভেতর থেকে কোনো রকম সাড়া শব্দ এলো না, আর না মেয়েটা দরজা খুলে দিল। আধারের মনটা অস্থির হয়ে যায়, চোখের পাতায় পুরনো স্মৃতি ভেসে উঠছে। সে হাঁসফাঁস করতে করতে আরও কয়েকবার ডাকলো বোনকে, কিন্তু ফলাফল আগের ন্যায় শূন্য। অন্যদিকে আধারে চিল্লাচিল্লি শুনে তাহমিনা খান ও সোভান খান হন্তদন্ত হয়ে দোতলায় উঠে এলেন। ততক্ষণে আলো এসে পাশে দাঁড়িয়েছে। আধারের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হলো না। দরজার কাছ থেকে আলোকে দূরে সরিয়ে দিয়ে সে চোখের পলকে দরজাটা ভেঙে ফেলল। তড়িঘড়ি করে রুমের ভেতর এসে সবাই দেখল তিথি বিছানার মাঝে এলোমেলোভাবে শুয়ে আছে। আধার ছুটে সে বোনের দুগালে হাত রেখে ডাকতে শুরু করলো, কিন্তু মেয়েটা চোখ মেলে তাকালো না। তাহমিনা খান খুব ভয় পেয়ে যান। একমাত্র আদরের মেয়ে ওনার, তার কিছু হলে তিনি কিছুতেই সইতে পারবেন না। তিনি ছুটে এসে মেয়েটার মাথা কোলের উপর নিয়ে ডাকতে থাকলেন। সোভান খান চিন্তিত মুখে নাতনির পাশে বসলেন। আলো কপালের ঘাম মুছে আশেপাশে তাকায়। তিথির শরীরে কোনো রকম ক্ষত নেই, নিঃশ্বাসটা পড়ছে খুব ধীরে। তার এলোমেলো দৃষ্টি গিয়ে আটকায় টি টেবিলের ওপর রাখা ওষুধের পাতায়। আলো ছুটে এসে ওষুধের পাতা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, তিথি 3টে ঘুমের ঔষধ খেয়েছে। আধার চমকে উঠল। সে কাউকে কিছু না বলে তিথিকে পাজা কোলে তুলে নিয়ে রুমের বাইরে ছুটল। উদ্দেশ্যে তার হাসপাতালে যাওয়া, কারণ সে তার বোনকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না। তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। আলোকে গাড়িতে উঠতে আধার শান্ত গলায় বলে, এমনিতেই মেয়েটার শরীর ভালো নেই, তারপরও হাসপাতালে গেলে আরও শরীর খারাপ করবে, তাই সে চাচ্ছে না মেয়েটা তাদের সাথে যাক। আলো পাশে ফিরে অস্থির কণ্ঠে বলল, না, আমিও যাব। ভেতরে যেতে বলেছি। আপনি এমন করছেন কেন? আমি তিথির সাথে যাব। আলো জেদি কণ্ঠে বলে গাড়ির ডোর খুলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে আধার তেড়ে এসে হাতের বাহু শক্ত করে চেপে ধরে এক ঝটকায় বাহিরে নিয়ে এসে গর্জে উঠল, তোমাকে আমি যেতে না করেছি, তারপর এত জেদ করছো কেন? তুমি কি বুঝতে পারছো না তোমার জন্য আমাদের সময় নষ্ট হচ্ছে? বাসকাই গলার ধমকে আলো কেঁপে উঠল। একই সাথে হাতের ব্যথায়ও মানুষটার এমন ব্যবহারে চোখ দুটো ছলছল করে ওঠে। আধার আজ দেখেও না দেখার ভান করে আলোকে ছেড়ে গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে হাওয়ার বেগে ছুটে চলে গেল। আলো মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার বৃথা চেষ্টা করলো। সে তো একটু যেতেই চেয়েছিল, তাই বলে মানুষটা এমন করবে? হঠাৎই আলোর পেটের ভেতরটা গুলিয়ে উঠল। সে এক হাতে মুখ চেপে ধরে বাড়ির ভেতরে ছুটে যায়। কোনোর মতে রুমে এসে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। মেয়েটার শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে গেল। সে মুখ ধুয়ে এক হাতে মাথা ও আরেক হাতে নিচের পেট চেপে ধরে চোখ বুঝিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মাথাটা তার হালকা ঘুরছে। কিছুক্ষণের মধ্যে আবারও পেট গুলিয়ে উঠল। মেয়েটা আরেক দফা বমি করলো এবং একসময় তার শরীরটা নেতিয়ে পড়ল। অফিসে অনেকটা দেরি হয়ে যায় রাতের। সব দোষ ওই বেয়াদব মেয়েটার। নিজের কাজ ফেলে রেখে মেয়েটার ফাইল রেডি করেছে, তাই তো এখন নিজের কাজ করতে করতে লেট হয়ে গেল। রাত বিরক্তিতে চোখ মুখ কুচকে সব কাজ শেষ করে হাতে ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। পার্কিং প্লেস থেকে নিজের বাইকে উঠে গেট দিয়ে বেরিয়ে কিছু দূর আসতে ব্রেক কষলো, কারণ সামনের রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে ওই বেয়াদব মেয়েটা দাঁড়িয়ে আছে, হয়তো রিক্সা খুঁজছে। রাত বাইকের উপর বসে থেকে অচেনা মেয়েটাকে দেখছে। একটা রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে ঝগড়া করছে। রাগারাগি করার ফলে উজ্জ্বল শ্যামবর্ণের চেহারাটা হালকা লালচে হয়েছে। নাকের পাতা দুটো বারবার ফুলে উঠছে। মেয়েটার ঝগড়া করার অঙ্গভঙ্গি দেখে অজান্তেই ঠোঁট কামড়ে হাসল রাত। এই মেয়ে লোকগুলো এত ঝগড়া করতে কিভাবে পারে? এদের কি মুখ ব্যথা করে না? সারাক্ষণ হাঁসের মতো প্যাক প্যাক করতেই থাকে। নিজের ভাবনার মাঝে খেয়াল করলো মেয়েটার বকাবকি শুনে রিকশাওয়ালা চলে গিয়েছে। রাত দীর্ঘশ্বাস ছেড়ে বাইক নিয়ে মেয়েটার সামনে থামলো। মাথায় হেলমেট পরে থাকার জন্য ঈশিতা প্রথমে চিনতে পারল না। যখন যুবকের সর্বাঙ্গে নজর বুলিয়ে নিল তখনই চিনতে পারে এই ব্যক্তিকে। সামান্য কয়েকটা টাকার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে ঝগড়া করছেন মিস? রাতের কথা শুনে ঈশিতা তাচ্ছিল্যের সুরে বলল, বড় লোকের ছেলেরা কি বুঝবে টাকার মূল্য? তারা তো 2 হাতে টাকা পয়সা উড়ায়। মেয়েটার বলা কথাগুলো রাতের বড্ড গায়ে লাগলো, কারণ সে এতগুলো বছর ধরে বড় ভাইয়ের টাকা নষ্ট করে এসেছে। আকপাস কিছুই ভাবেনি, অথচ সে এখন একটু হলে উপলব্ধি করতে পারছে টাকা কামানো কতটা কষ্টের। রাত নিজেকে সামলে হেলমেট খুলে শান্ত গলায় বলল, লিফটের প্রয়োজন? থ্যাঙ্কস, বাট আমার লিফটের প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। ওকে ফাইন। একথা বলে রাত পুনরায় হেলমেট পরে বাইকে চাবি ঘুরিয়ে স্টার্ট দিয়ে বাতাস চিড়ে ছুটে চলে যায়।
ঈশিতা কিছুক্ষণ অপেক্ষা করে সামনে হাঁটতে শুরু করলো। এই রাস্তাটা শুনশান হওয়ায় তেমন গাড়ি ঘোড়া পাওয়া যায় না। ঈশিতা আনমনে হাঁটতে হাঁটতে খেয়াল করলো সামনে থেকে একটা রিক্সা আসছে এবং এসে সোজা তার সামনেই থামলো। ঈশিতা নিজের ঠিকানা বলে জিজ্ঞেস করলো যাবে কিনা। লোকটার সাথে সাথে হ্যাঁ বললেন এবং এটাও জানালেন সে যা ভাড়া দিবে ওইটাই নেবে। এতে ঈশিতার মনে খটকা লাগে। এই লোকটার আবার কোনো খারাপ মতলব নেই তো? দেখেও তো তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু তার মন বলছে কিছু একটা গন্ডগোল আছে। তাই সে সরাসরি নাকচ করে দিল যাবে না ওই রিক্সা। লোকটা হয়তো মেয়েটার সন্দেহ বুঝতে পারছেন, তাই তিনি হেসে বললেন, ভয় পাবেন না, আমি খারাপ লোক নই। আর আপনাকে সুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই আমাকে একজন পাঠিয়েছে। লোকটার কথা শুনে সীতার পাজোড়া স্লথ হয়ে যায়। সে চমকে উঠে পেছনে ফিরে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কে সেই ব্যক্তি? সেটা তো বলতে পারবো না। এখন শুধু আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঈশিতা দ্বিধায় পড়ে গেল। সে এখন কি করবে না করবে ভাবতে ভাবতে উঠে পড়ল রিকশায়। এরপর যা হবে দেখা যাবে। লোকটা তার কথা মতো একদম একটা পুরাতন বিল্ডিংয়ের সামনে রাখলো। ঈশিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নেমে পড়ল। ভাড়া দেওয়ার সময় লোকটা বললেন, উনি আগেই ভাড়া দিয়ে দিয়েছেন, আপনাকে আর দিতে হবে না। একথা বলে লোকটা রিকশা নিয়ে চলে গেলেন। আর ঈশিতা হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো কে এই অচেনা শুভাকাঙ্ক্ষী। পরের দিন সকালে হাসপাতাল থেকে তিথিকে নিয়ে খানবাড়িতে ফিরল আধার। রাতেই তাহমিনা খান্না সোবান খানকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। শুধু শুধু হাসপাতালে থেকে শরীর খারাপ করার কোনো মানেই হয় না। তারপরও মেয়েটাকে একা বাড়িতে রাখতে চায়নি, বিশেষ করে ছোট ভাইয়ের জন্য। তাই সে নিজে আসতে না পারলেও তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়। তিথি এখন কিছুটা সুস্থ আছে। ওষুধগুলো খুব বেশি ইফেক্ট ফেলতে পারেনি তার শরীরে, কারণ আধার সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। তারপর ডাক্তার স্টোমাক ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে জ্ঞান ফিরে আনেন। পুরো একটা রাত নির্ঘুম কাটিয়ে আধার বড় বড় পা ফেলে নিজের রুমে এলো। রাতে মেয়েটাকে অনেকবার কল দিয়েছিল, এমনকি এসএমএসও করেছিল, কিন্তু মেয়েটা কোনো রেসপন্স করেনি আর না কল ধরেছে। হয়তো তখনকার ঘটনা নিয়ে অভিমান করে আছে। আধার জোরে শ্বাস ফেলে রুমে এসে দেখে আলো পুতুল চেপে ধরে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। তার আশেপাশে টোনাটুনিও শুয়েছে। আধার অপলক নয়নে মেয়েটার ঘুমান্ত কিউট চেহারার দিকে তাকিয়ে থাকলো। কাছে আসতে চেয়েও কিছু একটা ভেবে এলো না। এখন তার গোসল নেওয়ার প্রয়োজন, কারণ হাসপাতাল থেকে এসেছে আর এই শরীরে মেয়েটার কাছে যাওয়া যাবে না। তাই সে আলমারি থেকে জামা কাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ঘুমের ঘরে নরম ঠোঁটের স্পর্শ পেয়ে আলো মৃদুস্বরে গোঙালো। চোখে মুখে গরম নিঃশ্বাস আছড়ে পড়তে ব্রেন সজাগ হলো, কিন্তু পুরোপুরি ঘুম ছুটে গেল না। হঠাৎই তার মনে হলো বাড়িতে আধার স্যার নেই, তাহলে তাকে কে এইভাবে চুমু খাচ্ছে? তার মানে এটা ওই প্লে বয় নয় তো? ব্যাস, আলোর সব ঘুম মুহূর্তেই উড়ে গেল। একই সাথে রুমের পিনপতন নীরবতা ভাঙলো এক জোরালো থাপ্পড়ের শব্দে। আপনি? আলোর কণ্ঠস্বর কেঁপে উঠল। সে ভয়ে ভয়ে সামনের ব্যক্তির দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গিলছে। এত বড় একটা ভুল কিভাবে করতে পারলো সে? একবার তো চোখ মেলে তাকিয়ে দেখার উচিত ছিল, তাহলে হয়তো এই সর্বনাশটা ঘটতো না। অন্যদিকে আধার নিচের বাম গালে হাত রেখে স্তব্ধ হয়ে আছে। তার চোখের দৃষ্টি সামনে বসে থেকে ভয়ে কাঁপতে থাকা রমণীর পানে। এই প্রথম বউয়ের নরম হাতের গরম থাপ্পড় খেয়ে সে বাকরুদ্ধ। হতভম্ব, হতভাগ, আহাম্মক, হতবিহব্বল ইত্যাদি ইত্যাদি সবকিছু হয়ে থম মেরে বসে আছে। সে এতটাই শক যে নিজের ভাষায় হারিয়ে ফেলেছে। সরি, আমি ইচ্ছে করে এমনটা আলো বাকি কথাগুলো আর বলতে পারল না, কারণ লোকটা উঠে চলে গিয়েছে বাইরে। আলো ছলছল চোখে নিজের ডান হাতের দিকে তাকায়। এই হাতটা দিয়েই কিনা সে তার প্রিয় মানুষটিকে আঘাত করেছে। উনি নিশ্চয়ই মনে মনে খুব কষ্ট পেয়েছেন। সেটা ভেবে করতে পারলো কিভাবে? তাহমিনা খান নিচাতে মেয়েকে হালকা পাতলা নাস্তা করিয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধরা গলায় বললেন, মায়ের ওপর এত অভিমান তোমার? তিথি কিছু বলতে যাবে তখনই তার গালে পুরুষালী হাতে থাপ্পড় পড়ল। মেয়েটা ছিটকে বিছানায় আশ্রয় পড়ে। তাহমিনা খান চমকে উঠে মেয়েকে আগলে নিয়ে চিল্লিয়ে উঠল। রাতের চেহারা অসম্ভব রকমের লাল হয়ে আছে। সে রাতে কিছু জানতে না পারলেও সকালে সবটা জেনেছে। তারপরে শরীরের রক্ত মাথায় অবধি উঠে গেছে। রাত রাগে দাঁতে দাঁত চেপে বলল, মেয়েকে এই করতে চট্টগ্রাম পাঠিয়েছিলেন? রাতে যদি ভাই সঠিক সময়ে ওকে হাসপাতালে না নিয়ে যেত তাহলে কি ঘটতে পারত? একবারও সেটা ভেবে দেখেছ? ধীমাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদছে। তাহমিনা খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গম্ভীর কণ্ঠে ছেলের উদ্দেশ্যে বললেন, তাই বলে তুমি এভাবে মারবে অসুস্থ মেয়েটাকে? মার, হাজারবার মার,
ওর না খুব মরার শখ। আজ না হয় এটা আমি নিজ হাতেই পূরণ করব, তারপর তোমার মেয়ের সো কোল্ড বয়ফ্রেন্ডেরও দেখে নিব। রাত চিল্লিয়ে কথাগুলো বলে তিতির হাতের বাহু চেপে ধরে টেনে হিস্ট্রে নিয়ে যেতে লাগলো। কত বড় সাহস মেয়েটার, অন্য কারোর জন্য নিজের জীবন দিতে চলেছিল। রাত, বড় ভাইয়ের গম্ভীর কণ্ঠস্বর শুনে রাত থেমে গেল। তিথি কাঁদতে কাঁদতে অসহায় চোখে ভাইয়ের দিকে তাকায়। আধার কিছু না বলে এগিয়ে এসে রাতের হাতের বাঁধন থেকে বোনের হাত ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিল। তিথি বড় ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল। আমি আমি এমনটা করতে চাইনি ভাইয়া। আমি শুধু একটু ঘুমানোর জন্য ওষুধ খেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এতে সমস্যা হবে। আধার বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে ধীরে নিচে নেমে এলো এবং তিথিকে সোফায় বসিয়ে দিয়ে সে সামনে হাঁটু ভেঙে বসলো। তুই কাউকে ভালোবাসিস? আর এটার জন্যই কি এই বিয়ে করতে চাচ্ছিস না? ড্রয়িং রুমে সবাই উপস্থিত। তিথি চোখের পানি মুছে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, ছেলেটাও কি তোকে ভালোবাসে? খুব। তোর সাথেই পড়ে? কিন্তু এবার মাস্টার্সে। ঠিক আছে, আমি আধার কথা দিলাম, তোর বিয়ে তোর ভালোবাসার মানুষটার সাথেই হবে, আর অনিমেষের সাথে বিয়ে ক্যান্সেল। এবার হ্যাপি? বড় ভাইয়ের কথা শুনে মুহূর্তেই তিতির ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। সে চট করে ভাইয়ের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আমি খুব খুশি ভাইয়া, খুব। আধার হাসল। ওদিকে তাহমিনা খান কিছু বলার জন্য ছটফট করছেন, কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য কিচ্ছু বলতে পারছেন না। আর আধার বোনের কপালে ঠোঁট ছুঁয়ে আদর করে দিয়ে বলল, এখন রুমে গিয়ে রিল্যাক্সে ঘুম দিবি, একদম মন খারাপ কিংবা কান্নাকাটি করবি না। নিজের শরীরের প্রতি খেয়াল রাখ, আফটার অল তোর সামনে বিয়ে, সো জাস্ট চিল। তিথি মন খুলে হাসল। হঠাৎই তার নজর ভাইয়ের বাম গালের দিকে গেল, যেখানে লাল হয়ে আছে। সে আলতো হাতে গাল স্পর্শ করে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল, এখানে কি হয়েছে ভাইয়া? কেউ মেরেছে? আলো সিঁড়ির মাঝখানে চুপচাপ দাঁড়িয়েছিল। লোকটার বলা কথাগুলো শুনে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ননদের কথা শুনে মুহূর্তে হাসিটা গায়েব হয়ে গেল। জাস্ট বিচ্ছু একটা পোকা ছুঁয়েছে, তাই লাল হয়েছে। তুই এসব নিয়ে না ভেবে রুমে গিয়ে রেস্ট নে, শিফালি চাচি ওকে নিয়ে যান। আধারের কথা শুনে তিথি আর কিছু বলল না, চুপচাপ শেফালি চাচির সাথে চলে গেল। এটা তুমি কি করলে আধার? চেনা নেই জানা নেই হুট করে একটা বেকার ছেলের সাথে বিয়ে ঠিক করে দিলে। আধার শান্ত চোখে তাহমিনা খানের দিকে তাকিয়ে বলল, তো কি করতাম বলুন, আমি কি করতাম? আপনি নিশ্চয়ই অতীত ভুলে যাননি। আমি একবার আমার বোনকে হারিয়েছি, দ্বিতীয়বার আর বোনকে হারাতে পারবো না। তাই বলে একটা বেকার ছেলের সাথে? আপনার মেয়ে ওই বেকার ছেলেকেই ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। মেয়েটাকে একবার দেখেছেন ওর কি হাল হয়েছে? এখনো বিয়ে ঠিক হয়নি, জাস্ট কথাবার্তা চলছিল। এতেই মেয়েটা কেমন রিয়্যাক্ট করলো সেটা তো জলজ্যান্ত প্রমাণ পেলেন। আর কি চাই আপনার বলুন তো? সারাক্ষণ টাকা আর টাকা করেন। তা আপনি টাকা কি কবরেও সঙ্গে নিয়ে যাবেন? ছেলেটা এখন না হয় বেকার আছে, নিজের লেখাপড়া শেষ করলে অবশ্যই একটা ব্যবস্থা করবে। আর আমি লোক লাগিয়ে দিব সবকিছু জানার জন্য। ওই ছেলে যদি খারাপ হয় তাহলে কখনোই তিতির সাথে বিয়ে দেবো না। এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপর। আমি আর যাই করি না কেন, কখনো আপনার ছেলে মেয়ের কোনো ক্ষতি হোক চাইনি, বরং তাদেরকে ভুল পথে যাওয়া থেকে সাবধান করেছি। কিন্তু আপনার ছেলে মেয়ে কেউই আমার কথা শোনেনি। এখন আপনি ভাবুন কি করবেন। টাকা পয়সা নেবেন নাকি নিজের মেয়েকে জীবন্ত অবস্থায় চোখের সামনে দেখবেন? এক নাগাড়ে কথাগুলো বলে থামলো আধার। তারপর রাতের সামনে গিয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর কণ্ঠে বলল, বোনকে তো কখনো আগলে রাখতে দেখলাম না তোকে, তাহলে এখন এত দরদ কই থেকে আসছে? হ্যাঁ, মেয়েটাকে যেই থাপ্পড়টা মেরেছিস না, ওটা তোকে মারা উচিত ছিল। নিজের চরিত্র ঠিক নেই আর এসেছে অন্যকে জাজ করতে। একটু থেমে পুনরায় হিসিসালো। আই উইশ ছেলেটা যেন তোর মতো না হয়। রাত ভাইয়ের চোখে চোখ রেখে বলল, আমি নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করছি, তুমি চাইলে খোঁজ খবর নিতে পারো। আধার হালকা হেসে বলল, আমি আমার দায়িত্ব সবসময় পালন করি, এখন না হয় তুই একটু দায়িত্ব পালন কর। বলো কি করতে হবে? চট্টগ্রামে গিয়ে ছেলেটার 14 গোষ্ঠীর খবর বের কর, সাথে পুরো বায়োডাটা। ভুলভাল যদি কোনো ইনফরমেশন আনিস তাহলে ওই দিন তোকে আমি জুতা দিয়ে পেটাবো। আশা করছি মন দিয়ে কাজ করবি। রাত হালকা ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, সে না হয় করব, কিন্তু তুমি তো নিজেই বই হাতে মার খেয়ে বসে আছো, সেখানে আমাকে মারবে কি? উল্টে বোম্বাই মরিচ তোমাকেই উত্তম মাধ্যম দিবে। অলরেডি দেওয়া শুরু করেছে।
কথা বলে রাত দাঁত কেলিয়ে হাসলো। আধার রাগে দাঁতে দাঁত পিষল। সেখান থেকে চলে যাওয়ার সময় শুধু বলল, দোয়া করি তোর কপালে এমন একটা মেয়ে জুটুক যে কিনা তোকে 3 বেলা সর্ষে ফুল দেখাবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আলো গুটি গুটি পায়ে খাবারের প্লেট নিয়ে ননদের রুমে এসে দেখে তিথি মাত্র গোসল নিয়ে বেরিয়েছে। সে টি টেবিলের ওপর প্লেট রেখে পেছনে ফিরতেই তিথি দুহাতে জাপটে জড়িয়ে ধরল তাকে। আলো প্রথমে হকচকিয়ে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মেয়েটার পিঠে হাত রাখল। তোমাকে এত এত থ্যাংক ইউ ভাবি, আজ সব কিছু তোমার জন্য হয়েছে। তিথি একগাল হেসে কথাগুলো বলে আলো মুস্কি হেসে ধীর কণ্ঠে বলল, আমি কিছুই করিনি তিথি, যা করেছে ওপরওয়ালা এবং তোমার বড় ভাইয়া। এখন চুপচাপ খাবার খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। তিথি ভাবিকে ছেড়ে দিল। আলো এলোমেলো হয়ে থাকা বিছানাটা সুন্দর করে গুছিয়ে দেয়। তিথি সোফায় বসে থেকে খাবার খেতে খেতে জিজ্ঞেস করলো, তোমার মন খারাপ ভাবি? আলো এক পলক মেয়েটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আসলেই তার খুব মন খারাপ। ওই লোকটা তার সাথে একটুও কথা বলেনি, এমনকি ভার্সিটিতে যাওয়ার সময়ও তার কাছেও আসেনি। অন্য সময় তাকে আদর করে যেত, অথচ আজ আশেপাশেও ঘেঁষেনি। কোথায় ভেবেছিল সে অভিমান করে মানুষটা থেকে দূরে থাকবে, কিন্তু এখন ওই লোকটাই একটা থাপ্পড়ের জন্য তার থেকে দূরে থাকছে। মানছে তার থাপ্পড় মারাটা একদম উচিত হয়নি, কিন্তু সে তো আর ইচ্ছে করে মারেনি, ভুলবশত হয়ে গেছে। তার জন্য এইভাবে নিজেকে দূরে সরিয়ে নেবে, এটা কেমন কথা? তুমি ঠিক আছো ভাবি? তিথির কথায় আলোর ধ্যান ভাঙল। সে চটপট চোখের পল্লব ঝাপটিয়ে জবাব দিল, হ্যাঁ, আমি ঠিক আছি। আর আমার মন খারাপ হবে কেন? আমি তো অনেক হ্যাপি, বিশেষ করে তোমার জন্য। অবশেষে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পেতে চলেছ। তিথি লাজুক হেসে বলল, তুমি এখনো কাউকে ভালোবাসোনি? আমি সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম এবং প্রেম ভালোবাসায় পড়ে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে থাকার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমার দ্বারা প্রেম সম্ভব নয়। বয়ফ্রেন্ডকে যেই সময়টা দিতাম ওটা নিজেকেই দিয়েছি। আর এখনকার কথা যদি বলো, তাহলে আমি আমার স্বামীকে ভালোবাসি। উনি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। ভাইয়া অনেক লাকি, তোমার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। তোমার ভাইয়াকে পেয়ে আমি লাকি, কারণ উনি আমার সব পাগলামি তেরামি আচরণ সহ্য করে। তিথি শব্দ করে হেসে উঠে বলল, মানতেই হবে, বড় ভাইয়ার প্রচুর ধৈর্য। আলো মুস্কি হেসে আর একটু গল্প করে চলে গেল। দাদাজান আসবো? সোভান খান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রুমে এসে বসেছিলেন। তখন আলো উকি দিয়ে দরজায় নক করলো। তিনি মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। আলো ভেতরে এসে দাদাজানের পাশে বসতে বসতে বলল, একটা কথা জিজ্ঞেস করি? শুধু একটা কেন, 100টা জিজ্ঞেস করো। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে আওড়ালো, তোমার আরো একটা নাতনি ছিল? নাতবইয়ের মুখে এহেন কথা শুনে সোভান খান থমকে গেলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে এদিক ওদিকও তাকালেন। আলো অধৈর্য হয়ে বলল, বলো না দাদাজান, তোমার বড় নাতি সকালে কেন বললেন উনি তার বোনকে হারিয়েছেন? কি হয়েছিল ওনার বোনের সাথে? প্লিজ বলো আমায়। সোভান খান টেবিলের ড্রয়ার খুলে পুরনো দুটো ছবি বের করে নাতবইয়ের পাশে বসলেন। আলো উকি দিয়ে দেখার চেষ্টা করলো। প্রথম ছবিতে দুজন ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। পুতুলের মতো দেখতে মেয়েটাকে কোলে নিয়ে হাসি মুখে বসে আছে ছেলেটা, আর ছোট মেয়েটা দুহাতে কেক মাখিয়ে দিয়ে খিলখিল করে হাসছে। ফানি ছবিটা দেখে আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল। দ্বিতীয় ছবির দিকে তাকাতে চমকে উঠল। হাসি মুখে বিড়াল নিয়ে দাঁড়িয়ে থাকা রমণীকে চিনতে না পারলেও তার পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে চিনতে একটু অসুবিধা হলো না। আলো অপলক নয়নে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠল, আধার স্যার। সোভান খান ছলছল চোখে ছবির দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আধার আর ওর বোন আফরিন। একটু থেমে পুনরায় বলতে শুরু করলেন, আধারের 2 বছরের ছোট আফরিন। আর 5টা সংসারের মতো বড় বৌমার সংসার ছিল সুখের। আমরা সবাই ভালোই ছিলাম। আধারের যখন 4 বছর পূর্ণ হয় তখন আমার ছেলে ও বৌমার মধ্যে একটা ঝামেলা হয়। আশরাফ বিদেশি কোম্পানির সাথে অনেক বড় একটা ডিল সাইন করে এবং ওটার সব দায়িত্ব তার বন্ধুর ম্যানেজার দেয়। এটা নিয়ে বড় বৌমার আপত্তি করেছিল, কারণ তার ওই লোকটাকে পছন্দ নয় আর সুবিধারও মনে হয় না। কিছু গণ্ডগোল পাকায়। আমি মেয়েটার পক্ষেই ছিলাম। এই নিয়েই তাদের মধ্যে বড়সড় ঝামেলা সৃষ্টি হয়। আশরাফ রাগের মাথায় মেয়েটার গায়ে হাত তুলেছিল, অথচ মেয়েটা সে সময় প্রেগনেন্ট ছিল। মরিয়ম রাগে দুঃখে মেয়েটাকে
রেগে বাড়ি ছেড়ে চলে যায়, কারণ তার যাওয়ার কোনো জায়গা ছিল না। তাই সে নিজের সাথে সন্তানদের নেয়নি। ভেবেছিল আশরাফ তাকে বাধা দিবে, কিন্তু দেয়নি। আমি আশরাফকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও নিজের ইগোতে অনেক ছিল। সে সাফ সাফ জানিয়ে দিয়েছিল বড় বৌমাকে আর ঘরে তুলবে না। ওপরওয়ালা তার কথা রেখেছে। ওই দিনের পর আর কখনো বড় বৌমা জীবিত অবস্থায় খানবাড়িতে ফেরেনি। শেষবার তার মৃতদেহ দেখেছিলাম। বাসে করে গ্রামে ফিরছিল, কিন্তু শেষ অবধি তার পৌঁছাতে পারেনি। মাঝপথে অন্য একটা বাসের সাথে বাসটা অ্যাক্সিডেন্ট হয় এবং অর্ধেক যাত্রী নিহত হয়। তাদের মধ্যে আমার বড় বৌমাও ছিল। সোভান খান থামলেন, চোখের পানি মুছে জোরে শ্বাস নিয়ে পাশে বসা নাত বইয়ের দিকে তাকায়। আলো পাথরের ন্যায় থমকে আছে, অথচ তার রক্তিম চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে এতদিন জানতো স্বাভাবিক মৃত্যু, কিন্তু এখন জানতে পারল অনাকাঙ্ক্ষিতভাবে স্যার তার মাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। ইস, ওই দিন যদি ওনার বাবা একটু বাধা দিত, তাহলে হয়তো এমনটা কখনো হতো না, বেঁচে যেত দুটো প্রাণ। মা ভাইকে হারিয়ে আধার প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। ওইটুকু বয়সে এই হারানোর শোক সইতে পারেনি ছেলেটা। ফলস্বরূপ 1 মাসের মতো হাসপাতালে বেড়েছিল। ছোট ছেলে মেয়ে দুটো বিশ্বাস করতে পারেনি তাদের মা আর নেই এই পৃথিবীতে। আমাকে শক্ত থাকতে হয়েছিল শুধু আমার নাতি নাতনির জন্য। আমি ভেঙে পড়লে তাদের কে দেখত? ওরা তো তখনও খুব ছোট। এর মধ্যে আশরাফ আরও একটা অঘটন ঘটিয়ে দেয়। বড় বৌমার মৃত্যুর কয়েক মাস পরেই তাহমিনাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসে। আমি দ্বিতীয়বারের মতো আবার ছেলের গায়ে হাত তুলেছিলাম। আশরাফ বলেছিলাম সে যা করেছে সবটা ছেলেমেয়ের জন্য, কারণ তাদের মা প্রয়োজন। আমি প্রথমে মেনে না নিলেও আস্তে আস্তে মেনে নিয়েছিলাম, কারণ ছোট বৌমা আধার ও আফরিন আদর করত, ভালোবাসত। একজন মায়ের দায়িত্ব সব কিছুই পালন করত। এসব দেখে আমার মন নরম হয় এবং একটা সময় মেনেও নেই। সব কিছু ঠিক থাকলেও যখন বছর ঘুরতে রাতের আগমন ঘটল, তখন হুট করেই ছোট বৌমা পাল্টে গেল। ছোট মেয়েটা অত কিছু বুঝে না, কিন্তু আধার একটু হলেও তাদের প্রতি মা বাবার অবহেলা বুঝতে পারত। বড় হওয়ার সাথে সাথে সে নিজের বোনকে মানুষ করতে শুরু করে। একই সাথে আশরাফের প্রতি ঘৃণাটাও আরও বেড়ে গেল। আধারও ওর বোনকে খুব ভালোবাসত। নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বোনটাকে সব ইচ্ছে পূরণ করত। ওর স্বপ্ন ছিল বোনকে ডাক্তার তৈরি করবে, কারণ এটা তার মায়ের ইচ্ছে ছিল। আধার নিজেরও চেয়েছিল এইচএসসি পরীক্ষার পর মেডিকেল অ্যাডমিশন দিবে, তারপর 2 ভাই বোন একসাথে পড়াশোনা করবে। কিন্তু বেচারা সেই ইচ্ছেটা আর পূর্ণ হলো না। রাতকে মারার কারণে আশরাফ সেই দিন ছেলেটাকে অনেক মেরেছিল এবং অনেক কথা শুনিয়েছিল। এরপর আধার বোনের ভবিষ্যতের কথা ভেবে দেশ ছেড়ে চলে যায় এবং ওখান থেকেই সমস্ত খরচ বহন করে। সে চেয়েছিল বোনকে নিজের কাছে নিয়ে যাবে, কিন্তু আফরিন মেডিকেলে চান্স পাওয়ার জন্য ভাইয়ের কাছে যেতে চায়নি, আর আধারও জোর করেনি। সবটা স্বাভাবিকভাবেই চলছিল। আধার যখন ছুটি নিয়ে 4 বছর পর দেশে ফিরছিল বোনকে দেখার জন্য, তখন এসে জানতে পারল তার বোন আর নেই। সে সারপ্রাইজ দিতে চেয়েছিল বোনকে, কিন্তু দেশে ফিরে ও নিজেই সারপ্রাইজ পেয়ে যায়। ওই দিন বোনকে কবর আঁকড়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিল। পাগল মেয়েটা একজন ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবনটা দিয়ে দিয়েছে, অথচ আমরা টের অবধি পাইনি। ওই বেইমান ছেলেটা বিয়ের দিনই আফরিন সুসাইড করে। আধার সব কিছু জানার পর ওই ছেলেটাকে রাস্তার জনগণের সামনে মেরেছিল। উদ্দেশ্য ছিল জানে মেরে ফেলার। আশরাফ কোনো মতে ছেলেটাকে টেনে টুনে বাড়ি নিয়ে এসেছিল। তারপর খান বাড়ির মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। আধার সব কিছু ভেঙে চুরে আশরাফকে শাসিয়েও চলে যায়। ছেলেটা অভিশাপ লেগে আশরাফের তার কয়েক মাস পরেই সে ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। তার প্রাণপ্রিয় বন্ধু একদিন তার সব কিছু ছিনিয়ে নেয় এবং একসময় ওর অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যায়। সব কিছু জেনে শুনেও আধার কিছুই করেনি, এমনকি মৃত বাবাকে শেষবারের জন্য দেখতেও আসেনি। তার কাছে অনেক আগেই তার বাবা মারা গেছে। আধার তার বাবাকে ঘৃণা করলেও কখনো তাহমিনাকে ঘৃণা করেনি।
অপছন্দ করতো, কিন্তু খারাপ ব্যবহার করেনি। তাহমিনা তাকে না ভালোবাসলেও আফরিনকে একটু হলেও ভালোবাসতো। আর এটার জন্য আধার কোনোদিনও মৃত্যুটাকে ঘৃণা করতে পারেনি। সেও ছোটোবেলায় মায়ের ভালোবাসা পাওয়ার জন্য তাহমিনার শাশুড়ির আঁচল ধরে ঘুরঘুর করত। কিন্তু আফসোস, এতিম ছেলেটা কখনো ভালোবাসা পায়নি। আর না পাওয়া পরিবার সুখ পেয়েছে। সে তার ভালোবাসার মানুষদেরকে হারিয়ে আজ নিঃস্ব। ও যতই কষ্ট হোক তবুও কখনো মুখ ফুটে বলবে না। এজন্যই সে সহজে কাউকে ভালোবাসতে চায় না। ধরা গলায় কথাগুলো বলে থামল সোবান খান। ওদিকে আলো চোখের পানি কিছুতেই থামছে না। সে নিজেকে আর সামলাতে পারল না। মুহূর্তে দাদাজানের বুকে মুখ লুকিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অথচ লোকটা এত কষ্ট কিভাবে মনের মাঝে নিয়ে আছে। ওই লোকটার জায়গায় সে থাকলে হয়তো এতদিনে স্ট্রোক করেই মরে যেত। আলো কাঁদতে কাঁদতে ওপরওয়ালার উদ্দেশ্যে চিল্লিয়ে বলে উঠল, মানুষটাকে এত দুঃখ কষ্ট না দিলেও পারতে। শিট। রাত নিজের শার্টের দিকে তাকিয়ে চিল্লিয়ে উঠল। তড়িঘড়ি করে কল কেটে দিয়ে ফোন পকেটে রেখে রাগান্বিত চেহারায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকায়। ঈশিতা অস্থির গলায় বলল, সরি, আমি খেয়াল করিনি। রাত দাঁতে দাঁত পিষল। কেন? 4 চোখ লাগিয়ে কি চোখে দেখতে পারবেন না? ঈশিতা চোখের চশমা খুলে শান্ত গলায় বলল, দেখুন মিস্টার, আমি ইচ্ছে করে আপনার উপর কপি ফেলিনি। আমিও ওই দিন আপনার ফাইনালে ইচ্ছে করে কফি ফেলিনি। ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু আপনি আমাকে অহেতুক সবার সামনে অপমান করেছেন। তাহলে এখন আপনাকে কি করা যায়? আপনি আমার সারাদিনের পরিশ্রম নষ্ট করে দিয়েছিলেন, তাই রেগে মেগে উল্টোপাল্টা কথা বলেছি, তার জন্য সরি। সরি ধুয়ে এখন আমি পানি খাবো? আপনাকে খেতে হবে না, আপাতত আপনার শার্টকে পানি খাওয়ান, মানে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করুন। আমি কেন পরিষ্কার করব? আপনি আমার শার্ট নষ্ট করেছেন। এখন আপনি আমার শার্ট পরিষ্কার করে দিন, নয়তো আমি আপনাকে কফির মধ্যে চুবানে দিব। ঈশিতা চোখ মুখ কুঁচকে তাকায়। যেহেতু তার কিছুটা দোষ আছে, তাই সে ঝামেলা এড়ানোর জন্য বলল, আসুন। রাত বড় বড় পা ফেলে করিডোর দিয়ে হেঁটে ওয়াশরুমে গেল। তারপর পরনের কোট খুলে পাশে রেখে শার্ট খুলে মেয়েটার দিকে বাড়িয়ে দিল। ঈশিতা দাঁতে দাঁত চেপে শার্ট নিয়ে আর চোখে উদম শরীরের দিকে তাকায়। কত বড় নির্লজ্জ হলে এমন একটা কাজ করতে পারে। ঈশিতা নজর সরিয়ে টিস্যু হালকা ভিজিয়ে শার্ট পরিষ্কার করতে লাগলো। তখন হঠাৎই মাথায় একটা বুদ্ধি চাপলো এবং সঙ্গে সঙ্গে ঘটিয়ে দিল এক অঘটন। শার্ট কোট মুহূর্তে বেসিনের মধ্যে ফেলে দিয়ে পেছনে ঘুরে এক দৌড়ে পালিয়ে গেল। মেয়েটার এহেন কাজে রাত বাকরুদ্ধ হয়ে যায়। সে দ্রুত শার্ট কোট তুলে নেয়, কিন্তু কোনো লাভ হলো না। অলরেডি সম্পূর্ণ পোশাক ভিজে একাকার হয়ে গেছে। সে এখন পরবেটা কি? রাত রেগে মেগে শার্ট কোট ফ্লোরের মাঝে ছুঁড়ে মেরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি আপনাকে দেখে নেব মিস। তিথি আজ ভীষণ খুশি। অবশেষে সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে চলেছে। পরন্ত বিকেলবেলায় বাগানে বসে থেকে দোলনায় দোল খেতে খেতে ভিডিও কলে তিহানের সাথে কথা বলছে আর হাসছে। আমার পরিবার কিন্তু যথেষ্ট কঠোর। সবার মন জয় করতে পারবে তো, নাকি মাঝপথে পালিয়ে যাবে? ফোনের অপর প্রান্ত থেকে তিহান মাথার চুলগুলো ঠিক করতে করতে বলল, পালিয়ে যাওয়ার জন্য তোমার হাত ধরেনি। একটু থেমে পুনরায় আওড়ালো, নিজের সবটুকুতে চেষ্টা করব তোমার পরিবারের মন জয় করতে। আর যদি না পারো? নিজের উপর এবং উপরওয়ালার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আশা করছি তিনি আমার থেকে আমার প্রেয়সীকে আলাদা করে দিবেন না। ইনশাআল্লাহ তিহান, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। ইনশাল্লাহ জান। রাত বাজে 9টা। আধার ফিরছে অনেক আগেই, তবে এখনো পর্যন্ত বউয়ের দেখা মেলেনি। আর না সে নিজ থেকে খুঁজতে গিয়েছে। রাত কাজের জন্য সারাদিন বাড়িতে থাকে না, এই জন্য সে ভার্সিটিতে গিয়ে নিশ্চিন্তে থাকে। রাতকে এখন একটু বিশ্বাস করলেও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কারণ ছেলেটার আবার হুটহাট নেশা করার স্বভাব আছে। রাত বেরাতে মাঝে মধ্যে মাতাল হয়ে ফিরে, তার জন্য সে আলোকে রাতে ভুলেও বাহিরে যেতে দেয় না। দরকার হলে সে নিজে আসে, তবুও বউকে রুম থেকে বের করে না। সেই আতপাগল মেয়েটার প্রতি এত পজিটিভ কবে থেকে হলো ঠিক বুঝতে পারছে না। তার অবাধ্য মনটা শুধু চায় ওই বিচ্ছু মেয়েটাকে আগলে রাখতে, যত্ন করতে, ভালোবাসতে আর আদর করতে।
আদর করার কথা মনে পড়তেই আধারের হাত বাম গালে পৌঁছে গেল। শেষমেশ কিনা বউকে চুমু খেতে গিয়ে থাপ্পড় খেলো। ভাগ্যিস থাপ্পড়ের বদলে লাথি খায়নি, নয়তো যেটুকু সম্মান বেঁচে আছে সেটুকুও থাকতো না। আধার ফোনে কথা বলা শেষ করে বারান্দা থেকে রুমে এলো, আর তখনই সে থমকে গেল। তার ঠিক সামনে আলো দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফুলে উঠে লাল হয়ে গেছে। মলিন মুখটা দেখে আধারের বুকের ভেতরটা কেমন জানে করলো। সে ব্যস্ত পায়ে এগিয়ে এসে মেয়েটার দুগালে আলতো করে চেপে ধরে গম্ভীর কণ্ঠে শুধালো, প্রেমিক মরেছে যার জন্য কেঁদে কুটে এমন পেতনির মতো চেহারা বানিয়েছো? আলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল, যেটা দেখে আধার থুতোমতো খেয়ে যায়। সে তো জোরে গাল চেপে ধরেনি, খুবই আলতো হাতে ধরেছে। তবুও মেয়েটা কাঁদছে কেন? তাহলে কি অন্য কোনো ব্যাপার? আধার ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে মেয়েটার পেটের মাঝে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইল। ব্যথা করছে? আলো মলিন হেসে বলল, করছে তো, কিন্তু ওখানে নয়, এখানে। বলেই নিজের বুকের বাম দিকে তর্জনী আঙুল রাখলো। মেয়েটার বুকে ব্যথা হচ্ছে, সেটা উপলব্ধি করতে আধার অস্থির হলো। চলো এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। একথা বলেই আধার আলোর হাতের কবজি ধরল, কিন্তু মেয়েটা সামনে পা রাখলো না, উল্টো হাত সারিয়ে নিয়ে মুহূর্তেই হামলে পড়ল। স্বামীর শক্ত বুকের মাঝে দুপুর থেকে জমিয়ে রাখা কষ্টগুলো সবটা উগড়ে দিল। ওদিকে মেয়েটার কান্নার শব্দে আধার স্তব্ধ হয়ে গেল। একই সাথে তার পুরো পৃথিবীটাও থমকে যায়। সে কখনো মেয়েটাকে এভাবে বাচ্চাদের মতো করে কাঁদতে দেখেনি। তাহলে আজ এমন কি হলো যার জন্য মেয়েটা এমন করে কাঁদছে? তাহলে কি তার অবর্তমানে কিছু হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। কেউ কিছু বলেছে বা হার্ট করেছে? আধার মেয়েটার চোখের পানি মুছে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো। আলো কান্নার মাঝে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। তাহলে এইভাবে মরার মতো কাঁদছো কেন? স্যারের ধমকে আলোর কান্না থেমে গেল, তবে হেসকি ওঠা বন্ধ হলো না। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে পকেট থেকে রুমাল বের করে মেয়েটার ভেজা চেহারা মুছে দিল। তারপর দুগালে হাত রেখে ঝুঁকে এসে চোখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আমায় বলো। আলো নাক টেনে বলল, কিচ্ছু হয়নি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। আধার কি বুঝলো কে জানে। সে মেয়েটা টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দিল। আলো দুহাতে পিঠের টি শার্টের অংশ খামছে ধরে অসহায় কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি সকালে ইচ্ছে করে আপনাকে আঘাত করিনি। হঠাৎ করে ঘুমের ঘোরে স্পর্শ পেয়ে ভরকে যাই, কারণ আপনি তো বাড়িতে ছিলেন না, তিথিকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন। আর আমি এটাও জানতাম না ছোট মা আর দাদাজান ফিরে এসছে, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য আপনার ভাইকে ভেবে নিয়েছি, তাই অমন রিয়েক্ট করে ফেলেছি। তার জন্য আমি খুব সরি। আপনি চাইলে আমাকে থাপ্পড়ও মারতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। আধার ঘাট থেকে মুখ তুলে মেয়েটার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকায়। তারপর এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, আমার হাতের থাপ্পড় সহ্য করতে পারবে তোমার ওই নরম তুলতুলে গাল? আলো কিছুক্ষণ চুপ থেকে নিচের বাম গালটা এগিয়ে নিয়ে এসে বলল, সহ্য করে নিব। আধার প্রত্যুত্তরে কিছু না বলে মেয়েটার পাতলা কোমর চেপে ধরে গালের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আলো অবাক হলেও পর মুহূর্তে চোখ বুজে স্বামীর আদরটুকু গ্রহণ করলো। কিছুটা সময় নিয়ে পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিল। তারপর কাঁপাতে থাকা গোলাপি ঠোঁটের দিকে এগিয়ে এলে আলো তৎক্ষণাৎ মুখ সরিয়ে নিল। এতে আধারে কপাল কুঁচকে যায়। সে বিরক্তিতে আওড়ালো। কি সমস্যা? আলো নাক ফুলিয়ে বলল, আপনি গত রাতে আমাকে বকেছেন। আধার গালে নাক ঘষাঘষি করে ফিসফিসিয়ে বলল, আমি বকবো আবার আমি আদর করব। আলো সরু চোখে তাকায়। আধার কপালের সাথে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, এখন একটা বড় চুমু খেতে পারি, নাকি সকালের মতো আবারও চড় মারবেন মিসেস আধার খান? আলো কিছু না বলে চোখ দুটো বন্ধ করে নিল। আধার আনমনে হেসে মেয়েটার দুহাতে কাঁধের উপর তুলে দিয়ে সে দুহাতে ক্রমশ চেপে ধরে ঘনিষ্ঠ করে নিয়ে ঠোঁটের মাঝে ঠোঁট শোয়াতে দরজায় ঠক ঠক আওয়াজ হলো। এতে আধার প্রচুর বিরক্ত হয়। সামান্য একটা চুমুও খেতে পারছে না সে। ওদিকে আলোর খুব হাসি পেল, তবে হাসলো না। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সময় দুপায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে স্বামীর ঠোঁটে পরপর দুবার চুমু খেল। ডিনারের জন্য মনে হয় ডাকতে এসছে, চলুন। একথা বলে আলো নিচ থেকে ওড়না তুলে মাথায় ভালো করে পেঁচিয়ে নিয়ে ওয়াশরুম থেকে চোখ মুখ ধুয়ে এসে দরজা খুলে দেখে তিথি দাঁড়িয়ে আছে। ভাবিকে দেখে হাসি মুখে বলল, নিচে এসো, সবাই অপেক্ষা করছে। চলো। আলো মাথা নাড়িয়ে বলল। তিথি আগে আগে যেতে শুরু করলো। আলো গিয়ে আবার ফিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে স্যারের উদ্দেশ্যে বলল, খাম্মার মতো দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু রাত ভাইয়ার পাশে গিয়ে বসবো।
যেদিন তোমাকে ধরবো ওই দিন তোমার সব তার আমি বের করে দেবো। আলো মুখ ভেঙচি কেটে বলল, আর আমি দাদাজানকে বলে আপনাকে এই বাড়ি থেকে বের করে দিব। আমাকে ছাড়া থাকতে পারবে? আলবাত পারবো। ঠিক আছে, এমনিতেই একটা মিটিংয়ের জন্য আমি অন্য শহরে যাব, সেখানেই কিছুদিন থাকবো। তখন তুই মনের আনন্দে একা থেকো, কেউ বিরক্ত করবে না। এ কথা বলে আধার পাশ কাটিয়ে চলে যায়। আর আলো তব্দা খেয়ে গেল। আরে সে তো মজা করছিল, তাই বলে সত্যি সত্যি লোকটাকে ছেড়ে থাকবে নাকি? আরে থামুন, আমি তো মজা করছিলাম, আপনি শুধু শুধু সিরিয়াস হয়ে যান। আলো পিছু ছুটতে ছুটতে চিল্লিয়ে কথাগুলো বলল। আধা সিঁড়িতে থেমে গিয়ে পেছনে ফিরে চোখ রাঙিয়ে বলল, এইভাবে ঘোড়ার মতো না ছুটে ভদ্রভাবে নেমে এসো, নয়তো 1 মাসেও বাড়ি ফিরবো না। যান, ফিরতে হবে না আপনাকে। আমিও বাপের বাড়ি চলে যাব, থাকবো না আপনার মতো লোকের কাছে। এ কথা বলে আলো চলে গেল রুমে। আধার কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ নিচে নেমে এলো, কিন্তু ডাইনিংয়ে বসলো না। প্লেটে খাবার সাজিয়ে নিয়ে সোজা দোতলায় উঠে গেল। বাপের বাড়িতে যেতে চাইলে যে, তাহলে এখন শুয়ে আছো কেন? আমি লাগেজ প্যাক করে দিব। কথাগুলো শুনে আলোর শরীর জ্বলে উঠল। সে খেকিয়ে বলল, যাব না আমি। কি করবেন আপনি? জোর করার চেষ্টা করলে নারী নির্যাতনের মামলা ঠুকে দিব। আমাকে ভয় দেখাচ্ছ? কেন? আপনি বুঝি ভয় পান না? আধার সোজা সাপটা জবাব দিল, না, আপনি খুব খারাপ। আর এই খারাপ মানুষটাকেই তুমি ভালোবাসো। স্যারের মুখে এহেন কথা শুনে আলো চুপ হয়ে গেল। সোজা হয়ে উঠে বসে গম্ভীর কণ্ঠে বলল, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আধার টি টেবিলের ওপর প্লেট রেখে দাঁড়িয়েছিল। মেয়েটার কথা শুনেই বিছানায় দুহাত রেখে ভর দিয়ে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল। সত্যি ভালোবাসো না আমায়? আলো কিছু বলল না, আধারও আর জোর করল না, কারণ সে উত্তরটা জানে। ওয়াশরুম থেকে হাত ধুয়ে সে বিছানার পাশে বসলো। তারপর আলোকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নিল এবং খাবার খাইয়ে দিতে থাকে। আপনি সত্যি অন্য শহরে যাবেন? আধার খেতে খেতে ছোট্ট করে জবাব দিল, হুম। কবে? 3 দিন পর। কতদিন থাকবেন? সঠিক বলতে পারছি না, কাজ শেষ হলেই চলে আসবো। আলো গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে শান্ত গলায় বলল, আমি আপনার অপেক্ষায় থাকবো। কিছু জরুরি কাজ ও মিটিংয়ের জন্য আধারকে আজ অন্য শহরে যেতে হবে। ভার্সিটি থেকে এসে নিজের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়েছে ব্যাগে, সাথে কিছু ফাইলস, ডকুমেন্টস, সব কিছু। আধার ফোনে কথা বলতে বলতে চেঞ্জ করে নিল। একটু পরই বেরিয়ে পড়বে। কাঁধে ফোন গুজিয়ে মাথা কাত করে চেপে ধরে। দুহাতে শার্টের বোতাম লাগানোর সময় খেয়াল করলো আলো এসে নিজে আলতো হাতে বোতামগুলো লাগিয়ে দিচ্ছে। আধার মেয়েটার মলিন চেহারার দিকে তাকিয়ে থেকে অপর প্রান্ত ব্যক্তির সাথে কথা বলতে থাকলো। আলো সুন্দর করে সব বোতাম লাগিয়ে দিয়ে কোটও পরিয়ে দিল। আধার আজ সাদা কালো পরেনি, বরং নীল শুটবুট পরেছে। আলো নিজের কাজ শেষ করে সামনে থেকে সরে যেতে চাইলে আধার বাম হাতে তার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। মেয়েটা মুখ তুলে উপরে তাকাতেই ভেজা চুমু এসে তার ললাটের মাঝে পড়ল। আধার কিছুটা সময় নিয়ে কথা বলা শেষ করে ফোন রেখে দিল বিছানার উপর। তারপর পাজি মেয়েটার সরু নাক টেনে গম্ভীর কণ্ঠে বলল, আমি যতদিন আসবো না ততদিন ভদ্রমেয়ের মতো থাকবে। শরীর ভালো থাকলে ভার্সিটিতে যেও, নয়তো যেতে হবে না। বাড়িতে বসেই সব নোটস এবং পড়া কমপ্লিট করবে। রাতে একা থাকতে অসুবিধা হলে তিথির কাছে যেও। অহেতুক রাত বিরাতে ড্রয়িং রুমে যাবে না, আর না রুমের দরজা খুলে রাখবে। আমি যেমনটা রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনটাই পাই, নয়তো তোমাকে কেটে কুটে নদীতে ফেলে আসবো। আলো চোখ মুখ কুচকে বলল, আপনি এত নেগেটিভ ভাবেন কেন বলুন তো? সব সময় খালি ওভার থিঙ্কিং করেন। তোমাকে নিয়ে আমি ভাববো না তো আর কি ভাববে শুনি? তুমি যেটাকে নেগেটিভ মাইন্ড বলছো সেটা আসলে নেগেটিভ নয়। তোমাকে নিয়ে আমার ভয় চিন্তা দুটোই হয়, কারণ আমি তোমাকে হারাতে চাই না। দিন শেষে এই তুমিটাকেই আমার চাই, খুব করে চাই। তাই সাবধানে থাকতে বলছি। আজকাল দুনিয়ার ভালো নেই। কিছু কিছু মানুষের চেহারার আড়ালে কুৎসিত রূপ লুকিয়ে আছে। অচেনা মানুষ হোক কিংবা পরিচিত মানুষ, তবুও তুমি একা কখনো কোনো পুরুষ মানুষের কাছে যাবে না, স্বয়ং আমার ভাইয়ের কাছেও না। আমি তোমাকে অনেক কষ্টে পেয়েছি, বাকিটা জীবনেই তোমার সাথেই কাটাতে চাই। তাই বলছি, তোমার স্বামীর জন্য হলেও নিজের একটু খেয়াল রেখো। আলো অপলক নয়নে তাকিয়ে আছে। এই লোকটা যে তাকে নিয়ে এত ভাবে সেটা কল্পনার বাইরে ছিল। সে তো এমনই একজনকে চেয়েছিল যে কিনা তাকে সবসময় আগলে রাখবে, চোখে চোখে রাখবে, মাঝে মধ্যে ভালোবাসবে। আলো মুস্কি হেসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল,
এত চিন্তা করবেন না, আমি নিজের খেয়াল রাখবো। আর আপনিও কিন্তু নিজের খেয়াল রাখবেন। কোনো মেয়ের দিকে তাকাবেন না, প্রয়োজন ছাড়া কথাও বলবেন না। হাসা তো একদম বন্ধ। কারোর আশেপাশেও যেন ঘেসবেন না। অপরিচিত কারোর হাতে কিচ্ছু খাবেন না, ওকে? আধার কপাল কুঁচকে তাকিয়ে আছে। সে এমনিতেও এইগুলো কিছুই করে না, অথচ মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে এতদিন এইগুলোই করে বেরিয়েছে। এই কথাগুলো বলার কোনো মানে হয়? আশ্চর্য। আমার কথা শুনলেন নাকি অন্য কান দিয়ে বের করে দিলেন? আজকাল কানে কম শুনছি, তাই তোমার কথাগুলো বুঝতে পারিনি। সো স্যাড। আলো দাঁত কটমট করলো। তার বেলায় হাজার হাজার নিষেধাজ্ঞা, আর নিজের বেলায় একটুও না। এটা আবার কেমন নিয়ম? এমন করে বাদরের মতো গলায় ছুলে না থেকে সরো, আমাকে রেডি হতে হবে। আলো গলা ছেড়ে দিয়ে মুখ গোমড়া করে পড়ল। আমি বাদর? না, হনুমান। আর আপনি একটা পেট মোটা হাতি। ইঁদুরের মতো চুই করলে কিন্তু রুম থেকে বের করে দেবো। আলো অভিমানে মুখ সরিয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আধার আর চোখে ফুলে ওঠা গালের দিকে তাকিয়ে মনে মনে হেসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। ভেজা চুলগুলো ব্লু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। তারপর জেল দিয়ে ব্যাগ ব্রাশ করে সেট করে রেখে দিল। হাতের কবজিতে ঘড়ি বেঁধে মানিব্যাগ প্যান্টের ব্যাক পকেটে রাখার সময় এক হাতে শার্টের 3টা বোতাম খুলে রাখলো। এই মেয়েটা গলা অবধি বোতাম লাগিয়ে দিয়েছে। 3টে বোতাম না খুলে পুরো শার্টই খুলে যান। একথা কর্ণগহ্বরে পৌঁছাতেই আধারের হাত থেমে গেল। ও কিছু না বলে চুপচাপ শার্টের 3টে বোতাম লাগিয়ে বলল। আর কিছু? আলো ভাব নিয়ে বলল। জলদি ফিরে আসা হোক, নয়তো খানবাড়ির দরজা আপনার জন্য বন্ধ। নো প্রবলেম, এ বাড়িতে আসবো না। আলো অদ্ভুত চোখে তাকায়। এই শয়তান লোকটার কখনো ভালো হবে না। সারা জীবন তেড়াবাসি খেয়ে থাকবে। সে একরাশ মন খারাপ নিয়ে রুম থেকে চলে যেতে শুরু করলো, কিন্তু দরজা চৌকাঠ পেরোতে পারল না। তার আগে লোকটা ঝড়ের বেগে তেড়ে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরল এবং গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যেতে বলেছি তোমাকে। আলো অভিমানী সুরে বলল, বাদর, হনুমান, ইঁদুর থেকে কি করবেন? আদর নেবে এবং দেবে। একথা বলে আধার এক হাতে মেয়েটার দুগাল চেপে ধরে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আলো বড় বড় চোখে তাকিয়ে আছে। লোকটা যে এখন এমন কাজ করতে পারে সেটা ভাবতেও পারেনি। সে চোখের পল্লব ঝাপটিয়ে দুহাতে কোটের কলার চেপে ধরল। রেসপন্ড টু মি মিসেস খান। আধার কয়েক মিনিট পর ঠোঁট ছেড়ে ফিসফিসিয়ে কথাটা বলে আবারও মত্ত হলো। রমণীর কোমল ঠোঁটের মাঝে সময় গড়ালো, উন্মাদনা বাড়ালো। শক্তপোক্ত হাতের এলোমেলো স্পর্শে এবং পুরো ঠোঁটের তীব্র ছোঁয়ায় আলো হাঁপিয়ে উঠেছে। সে রেসপন্স না করে উল্টো দুহাতে চওড়া বুক ঠেলে সরাতে চাইল, কারণ সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। এই মিসকে শয়তান লোকটা আজ ইচ্ছে করে ওয়াইল্ড হচ্ছে। এতদিন কি সুন্দর করে সফটলি চুম্বন করত, আর আজ লার বেটা রাফলি চুম্বন করছে। তোমাকে রেসপন্স করতে বলেছি, এইভাবে গরুর মতো ঠেলাঠেলি করতে নয়। আধা জোরে জোরে শ্বাস নিতে নিতে হিসিয়ে বলে সে কবে ফিরবে জানে না, তাই এখন একটু মন ভরে মেয়েটাকে আদর করতে চাচ্ছে। অথচ এই বেকুব মেয়েটা তাকে দূরে সরিয়ে দিতে ব্যস্ত। আধার নিজেকে সামলে নিয়ে আলোকে ছেড়ে দিয়ে গমগমে গলায় বলল, বেরিয়ে যাও রুম থেকে, আর বাইরে গিয়ে মেয়ের কি রোগীটার মতো কাঁপাকাঁপি করো। আলো বুক খামছে ধরে হাঁপাতে হাঁপাতে ছলছল চোখে তাকায়। সে কি ইচ্ছে করে এমন করে নাকি? দম আটকে এলে বাধা দিবে না তো কি করবে? এই লোকটা কি তাকে রোবট ভাবে, নাকি নিজের মতে অনুভূতিহীন ভাবে যে ছুঁয়ে দিলেও কোনো রিয়াক্ট করবে না? আলো নাক টেনে ওড়না ঠিক করে বলল, আমার হার্ট দুর্বল, ভীষণ দুর্বল। যেই মেয়ে স্ট্রং, ছুঁয়ে দিলেও রোবটের মতো থাকবে, আপনার কথা শুনবে, আপনাকে তৃপ্তি দিতে পারবে, তাদের সাথে গিয়ে রোম্যান্স করুন। কারণ আমি এই গরুর মতো ঠেলাঠেলি আর মির্কি রোগীর মতো কাঁপাকাঁপি ছাড়া কিছুই করতে পারবো না। আদার এক হাত দেয়ালে রেখে আলোর দিকে ঝুঁকে আলতো হাতে চিবুক ধরে উঁচু করল। তারপর চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলে ওঠে, আধার খানকে সুখ শান্তি তৃপ্তি দেওয়ার জন্য তার আলোই যথেষ্ট। এর বাইরে কেউ না, মানে কেউই নয়। ইউ আর মাই পার্সোনাল হ্যাপিনেস, জাস্ট ফর ইউ জান। আলো থমকালো, চমকালো, স্তম্ভিত হলো। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে পরক্ষণে মুখ সরিয়ে নিল। আধার গালে পরপর দুটো চুমু খেলো। রাগ করে না জান। এইভাবে কেউ বললে আর রেগে থাকা যায়? যায় না তো। তেমনি করে আলো পারল না রাগ করে থাকতে। তবে সে বাহিরে কিছু প্রকাশ না করে স্বাভাবিক গলায় বলল, আপনার দেরি হয়ে যাচ্ছে। আধার কিছু না বলে সরে গেল।
নিজেকে ঠিকঠাক করে ব্যাগ নিয়ে দরজার দিকে আসতেই আলো সামনে এসে পথ আটকে দাঁড়ালো। কিছু বলবে? আর 5 মিনিট হবে। আধার হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে পড়ল। কিন্তু কেন? আলো চটজলদি সোফার উপর দাঁড়িয়ে ইশারায় বোঝালো তার সামনে আসতে। আধার কপাল কুঁচকে মেয়েটার সামনে যায়। আলো হেসে দুহাতে প্রিয় মানুষটার গলা জড়িয়ে ধরে কপালে, দু চোখের পাতায়, নাকে, দুগালে ও থুতনিতে ছোট ছোট চুমু খেলো। আধার ঠোঁট কামড়ে হেসে মেয়েটার লাজুক চেহারার দিকে তাকিয়ে রইল। সে তো এতটুকুই আদর চেয়েছিল। সাবধানে ড্রাইভ করবেন আর রাস্তাঘাট দেখে শুনে যাবেন, ঠিক আছে? আধার বাধ্য ছেলের ন্যায় মাথা নাড়িয়ে বলল। ঠিক আছে ম্যাডাম। আলো বাম হাতে মানুষটার চোখ দুটো ঠেকে লালচে ঠোঁটে অনেকগুলো চুমু খেলো। তারপর শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে কান্নারত কণ্ঠে বলল, আমি আপনাকে খুব মিস করব। আধারে মনের মাঝে প্রশান্তির বাতাস বয়ে যায়। অবাধ্য পিছুটানের এই একটাই বড় কারণ তার, যার জন্য সে সবকিছু বদলেছে, স্বয়ং নিজেকেও। আধার চোখ বুজে অর্ধাঙ্গিনীকে গভীরভাবে আলিঙ্গন করলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে আওড়ালো, মন খারাপ করো না, যত দ্রুত সম্ভব তোমার কাছে ফিরে আসবো। কেটেছে 4 দিন। বড় ভাইয়ের কথা মতো রাত তিহানের ব্যাপারে সব খোঁজখবর নিয়েছে। ছেলেটা যথেষ্ট ভালো এবং তার পরিবারও ভালো। মির্জা বংশের একমাত্র ছেলে হওয়ায় এখনও কাজকর্মে যোগ দেয়নি। লেখাপড়া শেষ করে তবেই নিজেদের কোম্পানিতে যোগদান করার প্ল্যান আছে। রাত অফিস থেকে ইমার্জেন্সি ছুটি নিয়ে চট্টগ্রামে নিজে গিয়েছিল তিহানের সাথে কথা বলতে। কোনো দিকেই তার খারাপ মনে হয়নি। আর তিহানের পুরো পরিবারের ব্যাপারে জানলে তাহমিনা খান তো এক পায়ে রাজি হয়ে যাবেন। এসব ভেবে আনমনে হাসলো রাত। ফোন কলে বড় ভাইয়ের সাথে তিহানের বিষয় নিয়ে কথা বলতে বলতে গাড়ি থেকে নামলো। সে 2 দিন পর মাত্র বাড়ি ফিরল। সামনে হাঁটতে হাঁটতে তার নজর বাগানে যায়। আলো গুনগুন করতে করতে পানির পাইপ দিয়ে ফুল গাছে পানি দিচ্ছে, আর তিথি দোলনায় বসে থেকে ফোনে কারোর সাথে কথা বলছে। হঠাৎই রাতের মাথায় শয়তানি বুদ্ধি এলো। সে মনে মনে ক্রুর হেসে ভাইয়ের উদ্দেশ্যে বলল, তোমার পুচকে বউ বর্তমানে কি করছে জানো? জরুরি আলাপ আলোচনার মধ্যে হুট করে বইয়ের কথা শুনে আধারে চল শক্ত হয়ে উঠল। সে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তুই আবার ওর আশেপাশে গেছিস? একই বাড়িতে থাকি, সেখানে আশেপাশে যাওয়াটা স্বাভাবিক। বাই দ্য ওয়ে স্যার, আপনার বউ বর্তমানে হেসে হেসে একটা ছেলের সাথে কথা বলছে, তাও ভিডিও কলে। কোনো মেয়ে ব্লাশ করলে যে এত কিউট লাগে সেটা বোম্বাই মরিসকে না দেখলে জানতামই না। উফ, পুরাই পিঙ্ক বার্ডি ডল। আধারে মেজাজ খারাপ হলো। সে দাঁতে দাঁত চেপে বলল, ঢাকায় ফিরতে দে, তারপর তোকে দেখে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি তোমার বউকে দেখি। বাই ব্রো। বলে খট করে লাইন কেটে দিয়ে শব্দ করে হেসে উঠল। আচমকা হাসির শব্দ শুনে আলো তিথি দুজনেই চমকে ওঠে। আলো তড়িৎ পাইপ নিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে রাতের হাসি গায়েব হয়ে গেল এবং মুহূর্তে ভিজে একাকার হয়ে উঠল। তিথি এই দৃশ্যটা দেখে খিলখিল করে হেসে ওঠে। রাত দুহাতে পানি থেকে নিজেকে আড়াল করতে করতে চেঁচিয়ে বলল, স্টুপিড মেয়ে, পানির নল সরাও, নয়তো তোমাকে সুইমিং পুলে ফেলে দিব। আলো তড়িঘড়ি করে নল সরিয়ে মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলার চেষ্টা করলো, সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। রাত কিছু না বলে মাথার চুল ঝাড়তে ঝাড়তে বাড়ির ভেতর যেতে যেতে বিড়বিড় করে বলে ওঠে, এই আকাম কুকাম করার মেশিনটাকে আদার খান কীভাবে সহ্য করে কে জানে। আলো সব গোসল শেষ করে শরীরে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আলমারি খুলে পোশাক বের করতে ফোনটা বেজে উঠল। সে বিছানার কাছে এগিয়ে এসে ফোন হাতে নিয়েই দেখে আধার স্যার কল দিয়েছে। আলো দ্রুত কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে শুনতে পেল, ল্যাপটপ অন করো। ব্যাস, এটা বলে লাইন কেটে দিল। আলো ভুরু কুচকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ল্যাপটপ নিয়ে সোফায় বসে অন করতে ভিডিও কল এলো। মেয়েটা এক পলক নিজের দিকে তাকিয়ে ভাবলো ধরবে না, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে কল রিসিভ করলো। আধার চল শক্ত করে কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু কিছু আর বলা হয়ে উঠল না। মুহূর্তেই তার অশান্ত হৃদয়টা হুট করে শান্ত হয়ে গেল। চোখে মুখে এসে ভর করলো একরাশ মুগ্ধতা। আধার কি বলতে চেয়েছিল সবকিছু ভুলে গিয়ে সে শরীরটা এলিয়ে দিল বিছানার হেডবোর্ডে। ঠোঁট কামড়ে মেয়েটার আপাতমস্তক পর্যবেক্ষণ করতে করতে শান্ত গলায় জিজ্ঞেস করলো, ঢাকায় বসে থেকে আমাকে সিরিয়াস করার চেষ্টা করছো? আলো মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, সিডিউস আর আপনার মতো নিরামিষ তরকারিকে করব? হাউ ফানি! আমার এতটাও খারাপ সময় আসেনি স্যার। আমাকে তো তুমি কাছেই ঘেঁষতে দাও না।
একটু চুমু খেলেই মটকা মেরে পড়ে থাকো, আর ছুঁয়ে দিলে অজ্ঞান হওয়ার ভান ধরো। তাহলে আমি সব কিভাবে? হ্যাঁ, আলো বুঝি লজ্জা পেল। সে এতুঅতি তাকাতে তাকাতে বিড়বিড় করে বলল। আমিষ হতে হবে না, এমন নিরামিষই হয়ে থাকুন। আধার কিছু একটা ভেবে জানতে চাইল। হঠাৎ সন্ধ্যাবেলায় গোসল? আমি চলে এসেছি আর নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছো? অসময়ে গোসল করে যদি অসুখ বাঁধাও, তাহলে হাসপাতালে 1 বছরের জন্য রেখে আসবো। আলো গোমরা মুখে বলল। ইচ্ছে করে করিনি তো, আসলে তিনি আর আমি বাগানে ছিলাম। ও একটা ফুল নিতে চেয়েছিল, আর আমি ভেতরে প্রবেশ করে ফুল ছিঁড়তে গিয়ে কাদামাটিতে আছাড় খেয়েছি। ব্যথা পেয়েছো? অল্প একটু। সাবধানে চলাফেরা করবে, নয়তো অল্প বয়সে কোমর ভেঙে নিয়ে বসে থাকবে। তখন আর আমাকে কিছু করতে হবে না। আলো এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো। কেন? আপনি আবার কি করবেন? কিছু না। আলো কিছু না বলে টুনাটুনির লেজ, বড় বড় কান ধরে টানাটানি করে খেলছে আর হাসছে। অপর প্রান্ত থেকে আধার ঠোঁটের কোণে হাত রেখে অপলক নয়নে মেয়েটার হাসি দেখছে। একসময় শান্ত গলায় জিজ্ঞেস করলো। আজ কি কারোর সাথে ভিডিও কলে কথা বলেছিলে? না তো, কেন? এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তুমি চেঞ্জ করে নাও। আধার বাহিরে স্বাভাবিক থাকলেও মনে মনে বেশ ক্ষিপ্ত হয়েছে। বাড়ি ফিরে আগে রাতের কানে নিচে কয়েকটা লাগাবে, তারপর শান্ত হবে। কত বড় সাহস ছেলেটার, তার বইয়ের নামে কুটনামি করছে, আবার তারই কাছে। এই ছেলেটার সবকিছুতেই পিএইচডি করে এসেছে, সাথে পাড়া প্রতিবেশী মহিলাদের মতো কুটনামিতেও। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপের উইন্ডো নামাতে যাবে, ঠিক তখনই স্ক্রিনে বেশি ওঠা অপ্রত্যাশিত এক দৃশ্য দেখে মুহূর্তে হার্টবিট থমকে গেল। অন্যদিকে আলো হতপম্পের ন্যায় তড়িঘড়ি করে ফ্লোর থেকে সফের তোয়ালে তুলে শরীরে জড়িয়ে নিয়ে চট করে ল্যাপটপের সামনে থেকে সরে যায়। ইস, কি লজ্জা, কি লজ্জা! সে তো ওটার সময় খেয়ালই করেনি তোয়ালে ঢিলো হয়ে গেছে। ফলস্বরূপ মানুষটার সামনেই ধ্যাত, আর ভাবতে পারলো না বেচারি। সে সবসময় কিছু না কিছু অঘটন ঘটিয়ে বসে থাকে। আজকের পড়া তোয়ালে পরে রুমেই আসবে না। ধুর ধুর। মিসেস খান। স্বামীর ডাকে আড়াল থেকে সাড়া দিল আলো। তখনই শুনতে পেল গম্ভীর কণ্ঠে বলা কিছু অপ্রত্যাশিত বাক্য। ভোর রাতে ফিরছি, নিজেকে প্রস্তুত রেখো।